তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এ অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় সরকারের উপরে জনগণের আস্থা কি ফিরেছে? যদিও এর আগের যে 15 বছরের যে সরকার, সেই সরকারের উপরে জনগণের আস্থা বা জনগণের সাথে সম্পর্ক যেটি থাকবার কথা সরকারের, সেই সম্পর্ক আমরা দেখতে পাইনি। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরেও সেখানেও এক ধরনের জন আস্থার ঘাটতি দেখা দিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বহুল কাঙ্ক্ষিত এই সংসদ বা এই সরকারের উপরে জনগণের আস্থা কতটুকু ফিরেছে, এসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। দীর্ঘ দুঃশাসনের ফিরিস্তি তো আমরা বেশ শুনেছি। আমরা আলোচনা সমালোচনা, একসময় সমালোচনা করবার বা আলোচনা করবারও মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক সুবাতাস বইতে শুরু করেছে এবং এরই মধ্যে এই নতুন সরকার, যেটি হনিমুন পিরিয়ড বলা হয়, প্রথম দিনেই তাদের সামনে একটা চ্যালেঞ্জ আসলো রমজান। এর পরপরই 10 দিনের মাথায় বৈশ্বিক গোলযোগ ইরান পরিস্থিতি সামনে আসলো। বিশ্ববাজারে জ্বালানির এক ধরনের অস্থিরতা দেখা দিল। এর ভিতরেও গত 2 মাস, আজকে সরকারের 61তম দিন, এই 2 মাসে সরকারের পক্ষ থেকে বলছে তারা 60 ইনিশিয়েটিভ তারা নিয়েছে, যেগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। কিভাবে আলোচনা করবেন সরকারের 2 মাস এবং জন আস্থা নিয়ে? ধন্যবাদ। এখানে মাননীয় সংসদ সদস্য উপস্থিত থাকা অবস্থায় আমাকে আগে দেওয়াটা বোধহয় সমীচীন হয় না। তিনি তো নিজেকে সফল দাবি করবেন। নির্বাচিত জনপ্রতিনিধি তো, ওখানে বয়সের বা সিনিয়রিটির প্রশ্ন। আপনার আলোচনার উপরে উনি ব্যাখ্যা দিবেন, আপনি কাঠগড়ায় দাঁড় করাবো আমরা। আপনি যেটা বললেন, আমাদের মিডিয়া যারা উপস্থাপনা করেন বা সম্পাদকীয়তে থাকেন, তারা সময় সুযোগে তাদের সুর বদলান এবং নিজেরাও একটা কনক্লুসিভ কথা বলেন। এই যেমন হয়তো আগের সরকারের উপর হয়তো আস্থা ছিল না, পরে গণ অভ্যুত্থানে গণান্দোলন সরে গেল, এটা তো আপেক্ষিক বিষয়। এটা এখন চেঞ্জ ওভার হওয়ার পর আপনি বলতে পারতেছেন। আর যখন হাসিনা সরকার ছিল তখন তো এরকম কথা বলতে সাহস করেননি। সেটা আমি বলেছি, লিখেছি। আমি বলেছি ওই সরকারের আমলেই এগুলো ছাপানো হয়েছে অলরেডি, যে শেখ হাসিনার এমন ভাবার কোনো কারণ নেই যে তিনি একমাত্র দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নন। আমি এখনও সেটা বলছি। এখন যেটা বলছেন, এই সরকারের, হাসিনা সরকার প্রথম আসার পরে 100তম দিবসের জিজ্ঞাসা এরকম একটা অনুষ্ঠান করেছিলেন। তো এখন 60 দিনের যেটা 2 মাসের, তার প্রধানমন্ত্রীর যে অফিস, সেখান থেকে মাহাদি আমিন, তিনি তো একটা ব্যাখ্যা দিয়েছেন, 60টা কাজ করেছেন, 60 দিন একটা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক সরকার আসলে তার এক ধরনের বক্তব্য থাকে, সামরিক সরকার আসলে একরকম বক্তব্য থাকে। সে সময় তারা তাদের ডোল বাজাবেই, বলবে। জনগণ ফিল্টার করে কতটুক সেটা বিবেচনা নেয়, সেটা হলো বিবেচ্য। আমি এর আগে একটা টেলিভিশনে বলছিলাম যে এত অল্প সময়ের মধ্যে ওভারহুইলমিং মেজরিটিতে আসা একটা রাজনৈতিক সরকারকে নিয়ে কমেন্ট করা ঠিক না। 2 মাস কোনো সময়ই না, 5 বছর মেয়াদ আছে। কমপক্ষে 4 থেকে 6টা মাস আপনাকে অপেক্ষা করতে হবে। তবে একটা যেটা যে গুরুত্বপূর্ণ জিনিস হইল, সরকারের যাত্রাতেই কিছু নিজের সৃষ্ট নয়, বাইরের সৃষ্ট ঝামেলা তার কাঁধে এসে গেছে। একটা বিশ্ব
জ্বালানির যে সংকট যুদ্ধ সেটার একটা চাপ এসে গেছে। এরপরে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে সাংঘাতিক। যাত্রা শুরু করেছে। বঙ্গুর অর্থনীতিটা এখন আপনি ঢাকঢোল সবাই পিটায়, যে সরকারে আসে। হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসার আগে মাথায় পট্টি বেঁধে ওই যে হিজাব টিজাবের মতো বেঁধে একবার বলছিল যে ভোট দিয়ে দেখেন না, 21 বছর পর যখন আসলো, যে তখনও বলা হয় যে আগের সরকার কিছু করেনি। এটা আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যে কেউ আগের সরকারের ক্রেডিট থাকলে সেটাও স্বীকার করতে চায় না। এই হীনমন্যতা ঠিক না। কেমন তার দোষগুলো হোক, বিচার হোক, কিন্তু তার ক্রেডিট থাকলে সেটা স্বীকার করে। এটা হইল রাজনীতির সৌন্দর্য। তো বঙ্গুর অর্থনীতি তো সেটা বলতে গেলে আপনি আগের সরকার ইউনুসকে বলেন না, এই ইউনুসের 18 মাসে কী করেছে? অন্য সরকার যাই করেছে, ইউনুসের 18 মাসটা তো, ইউনুসের সরকারকে তো আমি সরকারও বলি না। এটা ওই যে মাঝখানে আমি একটাতে বলছিলাম, বলে যে তোমাকে তো যে কোনো সময় একটু কুললে খালাস করতে পারে, সেটা হলো দাম। আমি বলছিলাম যে ইউনুসের সরকার তো আমরা দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টেও করে না। সুপারলেটিভলি করতে করতে কী অবস্থায় নিয়ে যায়, ওটা কি বাহা হিসাবে রাখবেন না। বাংলাদেশের ইতিহাসে সরকারের মধ্যে কোনো সরকার না। আস্থার বিষয় যেটা বলছেন, এই 60 দিনের মধ্যে প্রাথমিক শুরুটা একদিকে ভালো, সেই লক্ষণটা ভালো হইল। তারেক সাহেব, আগে তাকে যুবরাজ বলা হোক বা রাজপুত্র বলা হোক, সেই সময় হাওয়া ভবন নিয়ে অনেক কিছু মস্করা করা হতো, সেগুলার ইতিহাস ভিন্ন আছে। কিন্তু অনেক বছর বাইরে থাকার পরে উনি যে অ্যাপ্রোচে এবার এসেছেন, যে অ্যাপ্রোচে স্টেজে উনি প্রেজেন্ট করছেন নিজকে, মানুষের সাথে কথা বলছেন, এটা একটা ব্রেক থ্রু। রাজনীতিতে একটা ব্রেক থ্রু, চলনে বলনে পোশাকে, এবং কি ওনার অফিস করা, টাইম মেনটেন করা, অফিসে প্রধানমন্ত্রী কার্যালয়ে না গিয়ে সচিবালয়ে অফিস করছেন, হেঁটে অন্যটাতে যাচ্ছেন, এগুলো মানুষের দৃষ্টি কেড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এগুলো আমরা পরে আরও ডিটেল আলাপ করব সময় গেলে, যে এটা ঠিক হইলো কি না বেটিগুলো পরে। বাট কমিটমেন্ট যেটা দিয়েছেন, কেমন জামাতে শফিকুর রহমান বলছিল ভুয়া, ফ্যামিলি কার্ড ভুয়া, বক্তব্যের মধ্যে বলছে না, কিন্তু উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, কৃষি কার্ড চালু করেছেন। তাহলে পলিটিক্যাল কমিটমেন্ট নির্বাচনী ইতিহাসে যেটা শুরু করেছেন, সেটা ভালো লক্ষণ। তারপরে খাল কাটা একটা কর্মসূচি নিয়েছেন। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরও সময় গেলে, বছরখানেক গেলে তখন মূল্যায়ন, এগুলোর সুফল আসা শুরু করলে আমরা বা কুফল তখন আসলে দেখব। কারণ খাল কেটে তো এখন আর কুমির আসবে না, কারণ পানি তো নাই। ভারত পানি না দিলে খাল ভরবে না, যেটুক রিজার্ভ করা হয় বৃষ্টির সময় সেটা হবে। বরং খাল শুকায় ফেললে যদি তেল উৎপাদন আসে, সেখানে পেট্রোবাংলা খুঁজে কিছু পায়, সেটা আমরা পরে দেখব। আর ফ্যামিলি কার্ড নিয়ে একটা সমালোচনা আছে, যে এখানে আবার গৃহায়ন প্রকল্প যেটা আওয়ামী আলীর আমলে করা হয়েছিল, সেখানকার মতো এগুলো মুখ সিনা মুগের ডাল হবে কি না, যে কাকে দিবে, নিজের ভোটার ঠিক রাখার জন্য, নিজের কমিটমেন্ট ঠিক রাখার জন্য সেখানে একটা দল গড়বে কি না, একটা ক্রিটিসিজম আছে, কতটুকু নিউট্রাল হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে 4 কোটি পরিবারই পাবে। পাবে, 4 কোটি পর্যন্ত যাক। সে 4 কোটি পরিবার কারা পায়, কারণ ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তো কোনো এমপি আর শুধু যারা ভোট দেবে তার পার্টির এমপি থাকে না, এলাকার তখন উনি MP এলাকার হয়ে যান, পরিষ্কার। ওনার কনস্টিটিউশনশিপ হ্যাঁ, সেটা হয়ে যাবে। তাইলে আবার ফ্যামিলি কার্ড নিয়ে আরেকটা সমালোচনা আছে ছোট্ট করে, এখন আমি আগাম বলে রাখতেছি এই জন্য, সে যাতে করে সরকার এগুলা বিবেচনা রাখে। সেটা হইল, ফ্যামিলি কার্ড দিয়ে এরকম টাকা ধরিয়ে দিয়ে এটা কি আরেকটা ফলিস্ট ভিক্ষুক শ্রেণী সৃষ্টি করা হবে কিনা। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য ভালো, কেমন, কিন্তু এরকম পাওয়ার জন্য তাদেরকে অলস করে নগদ টাকা পাওয়ার মধ্যে কতটুকু উপকার আসবে সেটা পরে একটা আমরা তো ওয়েলফেয়ার স্টেট এখনো হতে পারিনি। সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য গুড অ্যাটেম্প্ট, কিন্তু হেবিচুয়াল অ্যাটিটিউডে এটা কী অবস্থা যাবে পরে। আমাকে যদি ডোল দেন, ফ্রি পাই, তাহলে আমি ফ্রির মানসিকতায় কতটুকু পাবো। আর এটার ফাইন্যান্সিং সিস্টেমের ব্যাপার আছে, আপনি টাকা দিচ্ছেন কার, রাজস্ব কতটুকু, সে ব্যাপারটা দেখার আছে। শিল্পায়ন, অর্থনীতি, অনেক কিছু অন্য বড় খাত আছে। হ্যাঁ, কৃষি কার্ডটা ভালো, তাদেরকে যদি ওইভাবে দেন। বিদ্যুতের অবস্থাটা দেখতে হবে, যেমন এই যে যেটা বললেন আস্থা হলো কি না। আমি আসার আগে চিটং থেকে আমার এক বন্ধু টেলিফোন করলেন যে একাধারে 3 ঘন্টা 4 ঘন্টা তার বিদ্যুৎ নাই,
বলে তারপরে যাও আসলো, আধা ঘন্টা থেকে চলে গেল। তার মানে এসব কারণে আস্থাহীনতা তৈরি হচ্ছে। এখনো হচ্ছে বলবেন না আপনি, 2 মাস কোনো সময় না। মানে এখনো এটা ওইভাবে সাময়িক। বলা যায় না, এটা সাময়িক, কিন্তু মানুষ শার্প রিয়েকশন করে। এক্সপেকটেশন যদি অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি এক্সপেকটেশন, তো যে ও বিএনপি আসছে দীর্ঘ ক্ষমতায়, আকাঙ্ক্ষার পর। অনেক দিন পরে আসছে, অনেক কিছু পাবে, সেই জন্য এক্সপেকটেশন থেকে অ্যাচিভমেন্ট যদি একটু কমে তখন মানুষের একটু হয়। এটা নিয়ে কোনো মূল্যায়ন করা যাবে না এত জি, সকাল। আমরা একটু আজিজুল বারী হেলাল ভাই, মাননীয় সংসদ সদস্য, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এমপি হওয়ার পর প্রথমবার আসলেন, আপনাদের সফলতা নিয়ে আমরা একটু জানতে চাই। এবং একই সঙ্গে বদিউর রহমান ভাই যেটি বললেন যে ছোট ছোট জায়গাগুলোতে কিন্তু কিছুটা নাক ছিটকানো শুরু হয়েছে। জি, ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা এই যে ভাই ভালো সুন্দর করে বলছে ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যে আমরা আসি, তার মানে ওভারওয়েলমিং একটা আস্থা আমাদের পরে মানুষের ছিল 12 তারিখ পর্যন্ত আস্থার যে কথাটা বলছেন ওটা নিয়েই আমরা পথ চলা শুরু করেছি। মানে ওটা আমরা জন্মগতভাবে আর কি, সরকারের জন্মগতভাবে, পার্টির কথা বলছি না। এখন আমি আমার নিজস্ব বক্তব্য যে পৃথিবীর মানুষ সবার একটা এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে, কিন্তু এটা বেসিক ইনস্টিংক্ট মানুষের, যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। বাংলাদেশে একটু বেশি, বাংলাদেশে একটু বেশি ভাই যেটা বললেন, সেই পার্সপেক্টিভে আপনি দেখেন যে প্রথমে আসি যে একটা দেশ উন্নত হওয়ার জন্য যত কিছু এলিমেন্টসের প্রয়োজন, আমার ব্যক্তিগত ধারণা, আমার নিজস্ব লেখাপড়ায় বলছি, সবচেয়ে বড় লিডারশিপ। একটা দেশের লিডারশিপ না থাকলে আপনার ইকোনমিক্স, আপনার সোশ্যাল সেফটিনেস, আপনার এডুকেশনস, নলেজ, উইজডম যতই থাকুক, প্রকৃত লিডারশিপ না থাকে, আমার ধারণা, আমার ব্যক্তিগত অনুমান এটা, যে সেই দেশ উন্নতি হতে পারে না। বাংলাদেশ এই সাফারিংসটা, লিডারশিপ ক্রাইসিস সাফারিংসটা বাংলাদেশ বিভিন্ন সময় হয়েছে। আমি যেটা মনে করি, আমাদের ভাইও সেটা আমার সাথে স্বীকার করবেন, যে তারেক রহমান গত 17 বছরের ভিতর দিয়ে তিনি যে অগ্নি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, অনেক স্ট্রাগল, অনেক পরীক্ষা দিয়ে তিনি যে স্থানে উপস্থিত হয়েছেন, আমি ওনার এই উপস্থিতিকে পৃথিবীর যে বিভিন্ন এই যে আপনার এক্সাইল থেকে আবার দেশে ফিরে দেশ পরিচালনা করার মধ্যে আমি যেমন লেনিন এবং খোমেনির দুইটা উদাহরণ দিতে পারি, তাই না? একেবারে নতুন একটা তারেক রহমান, তাই না? না, আমি হচ্ছে লেনিন একজন কমিউনিস্ট নেতা, তিনি কমিউনিস্ট বিপ্লব দেশের বাইরে থেকে ঘটিয়েছিলেন। খোমেনি ইসলামী বিপ্লব ফ্রান্স থেকে ঘটিয়েছিলেন। এরকম তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে এত বড় বিপ্লব, মানে অভ্যুত্থান আর বিপ্লব নিয়ে তো আমাদের আবার কথার সমস্যা আছে, কিন্তু অভ্যুত্থানে থাকাই বেটার। সকলের আস্থা অর্জন করে তিনি যে পারসিভারেন্স অ্যান্ড আপনার ডিলিজেন্স দেখাচ্ছেন, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়ী, এই যে ভাই বললেন অফিস আওয়ার, তার প্রোটোকল সংক্ষিপ্ত করা, মানুষকে ফ্রুগালিটির দিকে নিয়ে যাওয়া, এই যে জিনিসগুলো আমরা ধরে নিতে পারি যে লিডারের প্রতি জনগণের একটা আস্থা রয়েছে। এখন লিডারের যে দল, লিডারের যে ক্রাফট, স্টেট ক্রাফট, অর্থাৎ মন্ত্রিসভা, দল, আমাদের এই কার্যকলাপের প্রতি মানুষের আস্থা বেড়েছে কিনা। প্রথমে স্বীকার করতে, আগে আস্থা ছিল না বিধায় এখন বাড়ছে কি কমছে, এটা আপনি বেঞ্চমার্কটা কি, বেঞ্চমার্ক কিন্তু আপনাকে বলছেন না যে কার সাপেক্ষে আমি বাড়ছি বা কার সাপেক্ষে আমি কমছি, বেঞ্চমার্কটা কি। 12 ফেব্রুয়ারি ধরে যদি আমরা আগাই, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখেন, আমরা নির্বাচনের যতগুলো কমিটমেন্ট করেছিলাম কমিটমেন্টগুলো রাখছি। আর আপনার অভ্যুত্থানের যে চেতনা, যেমন জুলাই সনদ, মানুষ বলে দেখি যে বিএনপি দেখি জুলাই সনদ মানছে না। আমি গতকালকে 71 টেলিভিশনে একজনকে বললাম যে ভাই, একটা বিএনপি জুলাই সনদ মানেনি এমন একটা অনুচ্ছেদ আমাকে দেখান। 84টা অনুচ্ছেদ আছে, বরং আমাদের বিরোধী দল জামাত আপনার অ্যাটলিস্ট 3টা অনুচ্ছেদ তো আউটরাইট একদম রিজেক্ট করে দিল। যেমন দেখেন, জুলাই সনদ স্বাক্ষর ওনারা করতে চাননি, আমরাই প্রথম করলাম, উই আর দ্য পায়োনিয়ার টু সাইন দ্য জুলাই চার্টার। জামাত করতে চাইল না, পরে করলো।
তাহলে আপনার জুলাই সনদের প্রতি কর্ডিনেটরি কই? অথচ নিউজ মেসেজ যাচ্ছে যে আমরা নাকি জুলাই সনদ মানতে চাই না। জুলাই সনদের অনুচ্ছেদে লেখা আছে 23 অনুচ্ছেদে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে বিরোধী দলকে, মানে নিলেন না। তাহলে জুলাই সনদের কর্ডিনেটরি কই? লেখা আছে যে 5% মহিলাদেরকে, আপনার নারীদেরকে নমিনেশন দিতে হবে, একটাও দিলেন না। আমরা তো নেই মাত্র কানা ভালো 10টা দিয়েছি, আপনার কোঅর্ডিনেটর কই থাকলো? তাই না? ওনাদের কোঅর্ডিনেটর কোথায়? যে সংবিধান সংস্কার পরিষদে আমরা ওত দিনই কেন ভাই? জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ, ওটা তো আদেশে আছে। সুতরাং এই যে আমাদের আপনি বলছেন আস্থা, তো জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমরা আপনার ব্যাকরণগতভাবে বলেন, পদ্ধতিগতভাবে আমরা কিন্তু রাইট পজিশনে আছি। কিন্তু তারা তো বলছে যে 71% জনমতকে আপনারা উপেক্ষা না, এটা ঠিক না। 71% জনগণ তো আমরা ক্যাম্পেইন করছি, এবং 71% অংশ কি বলছে যে রেফারেন্ডামের ফলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা বাধ্য। আমরা এই রেফারেন্ডাম ছাড়াও আমরা উই ওয়ার কমিটেড টু এস্টাবলিশ দ্য জুলাই চার্টার। ইভেন জামাত ইসলাম, ইভেন এনসিপি, সবাই কমিটেড ছিলাম, তাই না? কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতো না। এই জন্য একটা নতুন ইস্যু আসলো কি, ঠিক আছে পিপুলসের উইলও আমরা যোগ করলাম, তাহলে মানে উই উইল বি বাউন্ড টু ম্যাটেরিয়ালাইজ দ্য জুলাই চার্টার। তো জুলাই চার্টার আমরা মানবো, সেইভাবে চলবো। কিভাবে মানবো, কিভাবে বাস্তবায়ন করব, একটা প্রকল্প আমি দিলাম, সেই প্রকল্পটা কিভাবে বাস্তবায়ন করব সেটা লেখা আছে জুলাই চার্টারে। আদেশে আলোতে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট, মানে আদেশ যেটা দিচ্ছে যে গণভোট, যে তুমি মানতে এই যে বাস্তবায়ন করবে, কীভাবে বাস্তবায়ন করব সেটা আপনার জুলাই চার্টারে লেখা আছে। 1 থেকে 47 পর্যন্ত আপনার ওই যে অ্যামেন্ডমেন্ট করতে হবে, বিভিন্ন ধারা উপধারা অ্যামেন্ডমেন্ট করলে 1 থেকে 47 পর্যন্ত দফা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, পরে যে আপনার অর্ডিন্যান্স, বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের 31 দফা থেকে সরে গেছেন। প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ করবেন আপনারা, সেটি করলেন না। ভাই, সংবিধান সংস্কার পরিষদ বিএনপি করবে এমন কথা 31 দফায় নিল হচ্ছে সংবিধান সংস্কার। সংস্কার পরিষদ কি এক জিনিস? সংস্কার পরিষদ এইটাকে মানে ইকুইভ্যালেন্ট ধরা হতে পারে গণপরিষদ বা রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, ইট মাইট বি লাইক দ্যাট, বাট আমরা বলছি সংস্কার। আর সংস্কার মানে কি? সংবিধানের সংস্কার মানে কি? রিফরমেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস, সরি এগ্রিগেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস। 1 থেকে 47টা অ্যামেন্ডমেন্টস তো করতেই হবে আমাকে, তো এটা একটা সংস্কার হয়ে গেল না? একটা অ্যামেন্ডমেন্ট করলেই আমার মনে হয় সংবিধান সংস্কার, 2টা অ্যামেন্ডমেন্ট করলেও তো একটা নতুন সংবিধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো সংস্কার করছি অ্যামেন্ডমেন্টসের মাধ্যমে। আপনি কি টোটাল সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন, নাকি এটাকে রিরাইট করবেন, না বাদ দিবেন? সংবিধান যা আছে সেখানে যে সমস্ত ফ্যাসিবাদী ধারা বা আমাদের এখন প্র্যাগমেটিক না, সেসব ধারাগুলো আমরা অ্যামেন্ডস করবো। এই এগ্রিগেশন অফ অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড, ইন মাই সেন্স ইট ইজ রিফরমেশন। রিফরমেশন কাউন্সিলের কথা জুলাই সনদে কোথাও লেখা নেই। আপনার কাছ থেকে শুনবো, আরও আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। হেলাল ভাই, বিরতির আগে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে যারা বলছে আপনারা জুলাই চেতনা থেকে সরে গেছেন বা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন, তারা কি অমূলক বলছে না বুঝে বলছে? এটা হলো তারা তো সংবিধানের পলিটিক্সের একটা আপনার সিস্টেম, মেঠো বক্তৃতা, মেঠো বক্তৃতা বা রেটরিক আর কি। যাই হোক, এখন আমি মেন কথায় আছি যে আস্থা। দেখেন, আপনারা সবাই বলেছেন যে আমরা ক্ষমতা আসার পরেই একটা বিশ্ব পরিস্থিতির মধ্যে, বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধকে তেল যুদ্ধ বলতে পারেন, এটা আমাদের জন্য তো খুবই সমস্যা। আমাদের মতো প্রত্যেকটা দেশই এফেক্ট হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মতো বড় রাষ্ট্র অনেক দিন এই তেলের দামটা আমরা বাড়াতে দিই। দ্যাট মিনস, আমি এইটা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের নিত্য পণ্যের যে একটা হোর্ডিং করার এবং একটা সিন্ডিকেশন, ইম্পোর্টের সিন্ডিকেশন হয়, এই সিন্ডিকেট দামগুলো নিয়ন্ত্রণ করে।
আমরা কিন্তু এই তেলের দাম আমরা ভর্তুকি দিয়ে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু সিন্ডিকেটটা ভাঙতে সক্ষম হয়েছি। কিন্তু সিন্ডিকেট কি আদৌ ভেঙেছে? না, আমদানির সিন্ডিকেট যে 3-4টা কোম্পানি দিয়ে আপনি আনছেন তেল, এরকম কিছু না। কিন্তু আমরা যেটা সমস্যা হয়েছে আমি দেখলাম যে সমস্ত পাম্পওয়ালারা আমাদের ডিপোর থেকে তেল নিচ্ছে, তাদের মধ্যে হোর্ডিং করার, মজুত করার প্রবণতা, প্রায় 8 লক্ষ লিটার তেল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তার চিন্তা করেন অনুদ্ধারকৃত কত তেল রয়েছে। গতকালকে একজন মোটরসাইকেলে তেল নিতে তিনি বলছেন যে আপনার যারা তেল দিচ্ছে তারাও ধীর গতিতে তেল দিচ্ছে, দাম বাড়বে বাড়বে, দাম বাড়বে বাড়বে, অতএব ওই ধীর গতিতে তেল দিচ্ছে। যে আমরা যদি এই 10-12 মিনিটে মানে আর 10-12 মিনিটে তেল দাম বেড়ে গেল 15 টাকা, গড়ে 15% করে দাম দেখলাম, বা 15 থেকে 17% দাম বাড়ছে সব জিনিসের, ওই তেল, অক্টেল, পেট্রোল, সব ধরনের জ্বালানিতে, তাই না? এটা এই যে ওয়ার্ল্ড রিয়েলিটি, তেলের বাজারে যে রিয়েলিটি, এটা তো আমাদের দ্বারা সৃষ্ট না, তাই না? আমাদের এখন এই মজুতদারি যারা করতেছে অনৈতিক কাজগুলো, যে তেলটা জমিয়ে রাখছে দাম বাড়ার আশায়। আর একটা জিনিস দেখলাম যে তেলের দাম 15-18% বাড়ছে, কিছু কিছু লোক অন্য অন্য পণ্যের দাম কোনো কারণ ছাড়াই 40-42% বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। অর্থাৎ এখানে সরকারের ল এনফোর্সিং এজেন্সিস এবং অন্য অন্য যে সংস্থা আছে, ভোক্তা অধিকার পরিষদ, তারপরে আপনার যে ভ্রাম্যমাণ আদালতগুলো, এইগুলোকে প্রচুর অ্যাক্টিভলি কাজ করতে হবে। মানে এইটা আমরা এই সমস্যাটা, ম্যানেজমেন্টের ঝামেলা, ম্যানেজমেন্টের ঝামেলা না, ম্যানেজমেন্ট তো মনে করেন আপনি সমন্বয়ের ঘাটতি আছে না, ওয়ার্কফোর্সের সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ওয়ার্কফোর্সের একটা ব্যাপার। কিন্তু আপনি প্রতিটা পাম্পে কি পুলিশ নিয়োগ দেওয়ার মতো পুলিশ আপনার আছে? প্রতিটা আর সেই ওই শস্যের মধ্যে যে ভূতের একটা বিষয় আছে। অতএব আমরা ভাই যেটা বলছে 60 দিনের একটা সরকারকে এত শহরে সরকারকে মূল্যায়ন করার মতো আসলে সময় পৌঁছায়, কিন্তু সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। আরেকটা জিনিস দেখেন যে রোজা এবং ঈদে উনি আমার অনেক বড়, উনি বলুক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রোজা এবং ঈদে জিনিসপত্রের দাম বাড়বে না এরকম কোনো রোজা, গার্মেন্টসেও এবার বিদ্রোহ দেখিনি। ওটা বলছি, ওটাও আমি দেখি। আমি এইবার দেখলাম যে রোজা এবং ঈদে নিত্য পণ্য নিয়ে এত হইচই, মানে বাড়াবাড়ি, যে দাম বাড়িয়ে যাচ্ছে অমুক, এটা হয়েছে শুধুমাত্র আমরা সিন্ডিকেটটা ভাঙতে পেরেছি, যে আপনি একাই ওই আমদানি করবেন। আমাদের এই আমদানি নীতিতেও আমি দেখলাম কিছু সমস্যা আছে। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা এরা আমদানি করতে পারে না। তখন এমন এমন নিয়ম এই এনবিআর ভাইরা করে, এমন এমন নিয়ম দেয়, আমার যদি 2 লাখ টাকা থাকে আমি আমদানি করতে হবো না 1 লাখ টাকার পণ্য, সব 200 কোটি টাকা থাকলে আমি আমদানি করতে হবো। তাহলে মনোপলি তো ওইখানেই হয়ে যায়। এইসব আইনের এগুলো ভাঙার চেষ্টা করছেন আপনারা? না, এইসব আইনের কিছু সমস্যা আছে, এইসব আইন চেঞ্জ করা দরকার। এই ফিনান্সিয়াল ব্যবস্থাপনায় কিছু সমস্যা আছে, ব্যাংক ব্যবস্থাপনায় কিছু সমস্যা, এগুলো আমাদের দেশ থেকে জন্মান্তর থেকে চলে আসে। ব্যাংকিং যে অধ্যাদেশ আপনারা বাতিল করলেন, এই অধ্যাদেশের ফলে অলিগার্ক শ্রেণী আবারও বাতিল করা হয়নি, একটা নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে, বুঝছেন? বিরোধী জোট অভিযোগ করছে যে এর ফলে অলিগার্ক শ্রেণী আবারও পুনর্বাসিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। এটা এখন তো সেই অলিগার্কটাকে যারা আর কি এই ব্যাংক ডিফল্টার ছিল, তারা যদি ওই ব্যাংকের মালিকানাটা পায়, তখন এখন তো পায়নি, তো আইনের মধ্যে হয়তো আপনার পড়ে মনে হচ্ছে যে যে সমস্ত লোক আগে ব্যাংকের 7টা ব্যাংকে এক করা হলো না, 5টি ব্যাংক, 7টা ব্যাংক ছিল মনে হয়, ওই যে ইসলামী শরিয়ত সম্পর্ক 7টি ব্যাংকে এক করে একটা ব্যাংক ইসলামী ব্যাংক, এখন আবার এটা স্প্লিট করা হচ্ছে এবং আগের মালিকদেরকে ওই ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুযোগ থাকবে, এরকম একটা অধ্যাদেশ নেই মূল আলোচনাটা। তা আমি ওই জিনিসটা ঠিকমতো পড়িনি যে কারা আসলে এই আগের মালিক কারা, তাদের কি মানে মালিকানা কি কি ক্রাইটেরিয়া, এটা যখন জনসম্মুখে আসবে তখন বুঝতে পারবো যে আগের যারা ঋণ খেলাপি তারা পারবে কি পারবে না। পার্লামেন্টেও অনেক ঋণ খেলাপি রয়ে গেছে, আমরা নির্বাচনের আগে শুনেছি। এটা আমি এটা বলছি যে অবশ্যই যারা পার্লামেন্টের ঋণ খেলাপি, তাদের ঋণগুলো ব্যাংকিং স্কিজুল অনুযায়ী বা ব্যাংকিং শোধ করা উচিত। এবং মহিলা এমপিদের জন্য আমি দেখলাম নির্বাচন কমিশন
ঋণ খেলাপির একটা তালিকা চেয়েছে। এটা তো নির্বাচন কমিশনের দোষ, এটা সরকারের কিছু না, এটা ঋণ আপনার কাছে আবারও আসবো বদিউর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, যেখান থেকে হেলাল ভাই শেষ করলেন যে ব্যাংকিং যে নীতিমালাটি নিয়ে কথা হচ্ছিল, আজকে দেখলাম মতিঝিলে এস আলমের পক্ষে মিছিল করতে দেখেছি যে তারা আবারও পুনর্বহাল হতে চাচ্ছে এবং বিরোধী জোট এটিকেও ক্যাশ করছে এবং বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার ধীরে ধীরে স্বৈরাচারী মানসিকতার দিকেই এগোচ্ছে। আপনি কি এমন কিছু দেখছেন কিনা? আমি ছট করে মন্তব্য করতে চাই না, এই জন্য রাজনৈতিক সরকারকে প্রথম দিকে যেটা বলছিলাম, সময় দিতে একটু দেখার দরকার আছে। তবে লক্ষণগুলো আপনি বলতে পারেন, আগাম সতর্ক করতে পারেন। যেমন ইলেকশন কমিশনের ব্যাপার, বিং খেলাপির তাদেরকে মনোনয়ন নিয়ে আসা, এগুলো নিয়ে তো প্রশ্ন আছে। ইলেকশন কমিশনটা যে অন্তর্বর্তী সরকার আমল হয়েছে, এটা বলা হইতো যে এটাও তো বিএনপির ইলেকশন কমিশন। এটা বাচ্চা কাচ্চারা সমালোচনা করেছে, তখন কেউ কেউ বলছে কিভাবে বললেন। এবং ঘেরাও পর্যন্ত করেছে। শানে নজুল যদি দেখা হয়, হয়তো ডিএনএ টেস্ট করে পাওয়া গেছে কমিশনে যারা আছে, সচিব বা প্রধান নির্বাচন কমিশনার বা অন্যরা, ওগুলা ডিএনএ টেস্ট করে দেখা গেছে তাদের অরিজিন কোথায়। এখন বাংলাদেশের তো বেশিরভাগ সময় দুইটা দলই প্রাধান্য বিস্তার করেছে স্বাধীনতা পরবর্তী সময়ে মোটামুটিভাবে, দুটো দল। আরগুলো তো অনেকগুলো আস্তে আস্তে উইড আউট হয়েছে। একটা হইল আলীবাজার, আমি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী। আলীবাজারদের রাজত্বের মধ্যে প্রথম দিকে কিন্তু দলীয়করণ ছিল না। বঙ্গবন্ধু যখন প্রশাসনে ছিলেন তখন তো বাজাদের জন্ম হয় নাই, অত অন্য দল আসতে পারেনি। জামাত তো তখন ব্যান্ডই ছিল, জামাতকে ফিল্ডে আনলেন তো জামাতের গুরু বাজাদরা আনলো বিএনপি জিয়াউর রহমান সাহেবের সাথে, এবং সেটার কারণে তারা সবসময় একজোট হয়েছে। এখন যদি আপনি দেখেন যে সরকার আর বিরোধী দল এরা কারা, এটা কি দুই দল? এখন যে পার্লামেন্টে দুইটা দল আছে, দুইটা বড় দল যে আছে, জামাত বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী এবং বাজাদ, এই বাজাদ বাজাই কি দুই দল? এরা এক দল, সবসময় এক দল ছিল। এই বাজাদের পিছনে ঘুরতে 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 প্রশ্রয় পেয়ে পেয়ে এবং বাজাই এই পর্যায়ে আসছে। ট্যাক্টফুলি যে মাঠটা তারা দিয়েছে, বাজাই নির্বাচনে 17, 18 বা 20টার বেশি সিট পাওয়ার কথা না, জোটগতভাবে 17টি পেয়েছিল, 18টি। এবারও তার বেশি পাওয়ার কথা না এককভাবে হইলেও, কিন্তু 68 না কয়টা পেয়ে গেল কিভাবে? 78টি। কিভাবে পেল? এখানে রাজনৈতিক চালে মার খেয়েছে শেখ হাসিনা। কিভাবে মার খেলো? বেশি তুমি করতে গিয়ে আমি 24-এর ইলেকশনের আগে একটা কলাম লিখছিলাম যে হাসিনা এইবার অন্তত 2007-8 ভোটে, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, এই 24-এ এসে অন্তত কিছু ভাগ করে দিয়ে দেখে, যে রপ্তানিয়ারে কয়টা দেবে, তারপরে যাইয়া আরও যে চিৎকার করতেছে এরে কয়টা দিবে, এরে কয়টা করে দিয়ে তার মেজরিটি রেখে অন্তত 100 দিয়ে দিয়ে শান্ত করে দিলে হয়। যেটা এবার দুই জোটে এভাবে ভাগ করছে, ওই জোটের মধ্যে সাকসেসফুল হইল শফিকুর রহমান সাহেবরা। তারা রাজনৈতিক তৃতীয় শক্তি যারা হতে পারত, সেগুলাকে এই রাজাকার আলবদল আল শামস যেটা বলা হয় জামাতকে বাজাইকে, সেটার মধ্যে তারা নিয়ে গেল। এদের ভোটগুলো যেটা আপনার জানাফা জাতীয় নাগরিক পার্টি, সে জানাফার যে কিছু ভোট অল্প, মার্জিনগুলা যেখানে জিতেছে, সে মার্জিনগুলো চিন্তা করে যদি ক্যালকুলেট করেন, ওদের ভোট না ফেলে জামাতের এত সিট হওয়ার কথা না। আমাকে এর আগে একজন ভোটের আগে একটা প্রশ্ন উঠছিল, এটা তো আমি তো যা বলি সামনাসামনি বলে ফেলি, বললো যে আগে আলীর সরকার দেখলাম, বাজাতের সরকার দেখলাম, জাফার সরকার দেখলাম, কিন্তু বাজার সরকার দেখাটা বাকি ছিল, জামাতের সরকারটা। এরকম একটা কথা উঠছিল না? তার আগে একটা স্লোগান উঠছে যে নৌকা এবং দানের শীষ, দুই সাপেরই একই বিষ, এসব কথাবার্তা বলছে না? তো বাগানে হাঁটার সময় এইসব কথা বললে মানুষ সচেতন, উল্টি কথা বলে। তো আরেকজন জবাব দিল, আগে পোলাও খেয়েছো, কোরমা খেয়েছো, বিরিয়ানি খেয়েছো, এখন নিজের মলটা একটু খেয়ে দেখো, সেটাও তো একটা নতুন অভিজ্ঞতা হবে। ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে হঠাৎ করে কতবিয়া ভাষা আমাকে প্রশ্ন করা হয়েছিল, অনেকে বলছে যে বাজাই এবার ক্ষমতায় এসে যাবে। আমি কিন্তু লাইভ টিভিতে বলেছিলাম যে বাজাই যদি এবার ক্ষমতায় আসে, এই
12 তারিখের যেটা ইলেকশন হলো, তাহলে দিস উইল বি অ্যান অ্যাক্সিডেন্ট। কীরকম অ্যাক্সিডেন্ট? পরিষ্কার আমি বলেছি, অরিজিন অফ লাইফ অন আর্থ, সেখানে লেখক বলছিলেন 6টা বানরকে যদি মিলিয়নস অফ ইয়ার টাইপ করতে দেয়া হয় এবং তারা মিলিয়নস অফ ইয়ার কন্টিনিউয়াস টাইপ করে, এর মধ্যে যদি দেখা যায় হঠাৎ করে পার্টিকুলার একটা বানরের কন্টিনিউয়াস টাইপে একটা শেক্সপিয়ারের সনেট হয়ে গেছে, তাহলে ওইটা যেমন অ্যাক্সিডেন্ট হবে। বাজাই বাংলাদেশ জামাতে ইসলামী যদি এই বছরের ইলেকশনে সরকার গঠন করার মেজরিটি পায়, তাহলে ওইরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, এটা প্রশ্ন উঠে না। বাট পরবর্তী ইলেকশন এই ঘাড়ে উঠতে উঠতে বাজাদের কাঁধের থেকে উঠে 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 যে বাজাই এখন তার বিরোধী দল হইল, তারা এক গড় থেকে 2 জনে রাজত্ব করতেছে। ইলেকশনটা তো ইনক্লুসিভ হয় নাই, ফেয়ার হয় নাই, নিউট্রাল হয় নাই। কারণ আপনি একটা বড় দল, তাকে জোর করে বাইর করে দিবেন আলীকে, আলী বিচার হবে, কিন্তু তাকে আপনি রাজনীতির থেকে বাদ দিয়ে করবেন, এটা হয় না। আপনি ভোটের মাধ্যমে তাকে মূলই করে দেন, মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। মুসলিম লীগ হয়ে যাক, মূলই করে দেন। ইউনুসের ফটকাবাজির মধ্যে ইউনুস প্রথম তো বলছে আমরা রাজনীতি নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক প্রক্রিয়া হবে। কিন্তু যেই ছেলেফেলেরা যাইয়া ওখানে একটা ভেস্কি দিল, তখন বলে যে কায়দা করে বলছে দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তো কথা তো একই, কার্যক্রম নিষিদ্ধ করলে দল থেকে কী হবে? এখন এইবার যেটা বাজাজ সরকার এবার অধ্যাদেশ পাশের মধ্যে যে একটা মারাত্মক খারাপ কাজ করেছে, ওই দোসর বলে না যাই বলে, সেটা হইল আওয়ামী রাজনীতি নিষিদ্ধের যে অধ্যাদেশকে পাশ করা বা ওই জাতীয় আইন করা, এটা বাজাদের জন্য একটা বুমেরাং হতে পারে। কারণ একটা দল নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ করার সময় আমি বলছি যে হাসিনা এই শেষ মুহূর্তে জামাত কেন নিষিদ্ধ করবে? অমন বাস্তবতার দিকেই কি তাহলে এগোচ্ছে? হ্যাঁ, বাস্তবতা কি তাহলে অমনই হবে? আমি মনে করি আলীকে যদি নিষিদ্ধ যেটা করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করলে এটা ফেয়ার রাজনীতি হয় না। নির্যাতন করেছে, বিচার হবে। হাসিনা দোষ করেছে, বিচার হবে। আপনারা বড় গলায় রেটরিক করবেন, একটা ন্যারেটিভ দিবেন হাসিনা পালিয়ে গেছে। আপনি পালিয়ে গেছে কেন বলতেছেন? কে পালাইলো? হাসিনা, আমি বারবার বলি, কয়েকবার বলছি, হাসিনা কি ইরানের শাহের মতো নিজে প্লেন চালায় চলে গেছে? তাহলে ওইটা আপনি বের করছেন না কেন? হাসিনাকে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা কারা করে দিয়েছে? কিভাবে করেছে? কার সাথে কথা বলেছে? এ তো নিজে চলে যায় নাই। তো সেই জায়গায় দল নিষিদ্ধ করলে মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছিল? ওটা নিজে নিজে তো ন্যাচারাল ডেথ হয়েছে। আলিমাল রাজির একটা দল ছিল, ওটা কোথায় এখন? বাজার থেকে বেরিয়ে যায় অলি একটা দল করছে, ওটা কোথায়? এখন তো নাকি জামাতে আসে গেছে অলি সাহেব, কোথায়? তারপরে যাইয়া ডক্টর কামাল হোসেনের একটা দল আছেন, জন নাই গণ নাই নাম গণফোরাম, সেটা কোনায়? হ্যাঁ, তারপরে যে কল্যাণ না মঙ্গল পার্টি একটা করছে ইব্রাহিম সাহেব, কেমন একটা সিট কেমন না আপসে কোথায় দিল, ওটা কোথায়? আপনি দলগুলাকে, নেজালি ইসলাম এখন আছে নাকি? আগে পাকিস্তান আমলের থেকে সে জামাত ইসলাম। আপনি রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়া উইড আউট করেন। আপনি একটা জিনিস নির্বাচন কমিশন উঠিয়ে দিছে যে প্রতীক নিতে পারবে না বড় দলের, আপনি সামনের দিকে জোটও বন্ধ করে দেন, জোট হইতে পারবে না, যার যার ঘুরুক। তাহলে এই যে এখন যারা বাজারে কয়েকটা মন্ত্রী এই দিক থেকে গলাবাজি করছে, ওই যে কোন গণ অধিকার পরিষদের একজনকে নিয়ে আসছে, জোনাক সাকিরে নিয়ে আসছে, তার একটাকে ববি হাজ্জাজ না কে আনছে। তো আপনি সিটি ভোটে এগুলাকে এনে ক্ষমতা দেখাচ্ছেন, তাহলে একজনে পার্টি হবে। এই যে বলছেন না নতুন পার্টি একটা হইলে করতে কি, যদি গলাবাজি করতে পারি একটাতে যাই, জোট বন্ধ করে দেন টোটাল। জি, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুলের প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বদিউর রহমান, আপনি বলছিলেন যে রাজনৈতিকভাবে একটা ভুল করলো, এই যে রাজনৈতিক দল রাজনৈতিকভাবে মোকাবেলা না করে অধ্যাদেশকে আইন করে, এটি আসলে, এবং এনসিপিও দেখছি যে তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হবার জন্য এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দলে অনেকেই যোগ দিয়েছেন এবং তারা বলেছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা করতেন, যারা হত্যার সাথে সরাসরি জড়িত না, তারাও চাইলে যোগ দিতে পারেন। রাজনীতিতে শেষ কথা নাই, রাজনীতির মূল মোটো হইল মেকিয়াবিলি, যে টিকে থাকতে পারে যেমন করতে পারে। চারটা জিনিসে থাকে না: ওয়ার, লাভ,
বিজনেস অ্যান্ড পলিটিক্স দেয়ার ইজ নো ইথিক্স। এখানে ইথিক্স ফলো করলে চলে না, এটা হবে। এনসিপি যেটা জানাফা, ওরা চাইবে তাদের শক্তি বাড়াইতে, তারা শক্তি বাড়াইতে পারলে জামাতের মাতব্বরি করতে পারবে, তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হবে। সেখানে আবার বাজার ওদের মধ্যে কতটুকু ইন্ধন দেবে যে লাগুক তারা তারা এরাই দিকে আসে, রাজনীতিতে এসব খেলা চলবে। কিন্তু সরকার চালানোর জন্য দেখতে হবে, যে আমি প্রথম একটা কমেন্ট করি, এত সদস্যের সরকার বাজাদের প্রথম দিয়ে করা উচিত হয় না। মানে মন্ত্রিপরিষদ, মন্ত্রী পরিষদ, তারপরে আবার উপদেষ্টা, এর মধ্যে আবার এমন উপদেষ্টাও নেওয়া হয়েছে যে চিহ্নিত দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত, মোরাল টার্পিচিউড আছে, এই জাতীয় লোককে নিয়ে এত কোনো দরকার ছিল না, নিয়েছে। এগুলো মানুষ ফলো করে, যারা রাজনীতি সচেতন তারা দেখে কাকে নিল, তার অতীত কি। ফোর খাওয়া রাজনীতিবিদকে নেন, মাঠে কাজ করেছে তাকে সুযোগ দেন। আপনি কোথার থেকে তথ্য নিয়ে আসবেন এটা বলে যেগুলার সুনাম নাই, বদনাম আছে, সেগুলো এনে আপনি বদনামের বাগি হচ্ছেন। কেমন? সরকার শুরুতেই কিছু বদনাম জি করে ফেলেছে, ঘটনার মধ্যে করে ফেলছে, আমরা চিনি এরকম লোকগুলো, সেটা আছে। তারপরে একটা জিনিসে আসেন যে সিটি কর্পোরেশন প্রশাসক দিয়ে দিলেন নিজেদের, এটা একটা খারাপ নজির হয়ে গেল। তার মানে কি আপনি তাদেরকে রিহার্সেল দিয়ে ট্রেনিং দিয়ে গড়ে তুলতেছেন, পরে তারাই দাঁড়াবে, তাদেরকে পাশ করায় নিয়ে এখানে সরকার কি করতে পারতো তাহলে? আপনি প্রশাসক, আপনি ইলেকশনে যাবেন। আচ্ছা আচ্ছা, এত বড় মেজরিটিতে আসছেন, আপনি ইলেকশন দেন। ইলেকশনের এত আগে দ্রুত সময়ের মধ্যে কি স্থানীয় দুটো সরকার কেন নির্বাচন? ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন আপনি তো পুরো দেশে দেবেন না, কিছু সিটি কর্পোরেশন ইলেকশন দিতে কয় বছর সময় লাগবে আপনার? আচ্ছা, 2-4 মাস অন্যগুলো দিয়ে চলতো। আপনি এগুলো নিয়ে বদনামের বাগী হইলেন, যে আপনি আপনার লোকগুলোকে দিয়ে দিয়ে সমস্ত সিটি কর্পোরেশনে ভিত্তি মজবুত করতেছেন, সেটা নিয়ে আসবেন। তার মানে আপনি আবার দলীয় সরকার হবে, কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো তো দলীয় কিন্তু করণ সরকার বলছে জনগণের সরকার, তারা কে দলীয় ভাবে নির্বাচিত হলেও তারা 18 কোটি জনগণের সরকার। এই কথা যে আসে সেও বলে, কেউ না বলে না। আমরা মামারা যখন আসছে 24-এ হাসিনা, তারা কি ওটা বলছে নাকি? তারাও জনগণের সরকার। আপনি যেভাবে আসেন একটা সিটি কর্পোরেশন, এটা একটা খারাপ অবস্থা পড়ছে। ব্যাংকের মধ্যে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুট করে বদলাই দিলেন কেন? হোয়াই? আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা একটু আজিজ ভাই, হেলাল ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। না, মধুজন ভাই খুব ভালো করে কথা বলেন, খুব ভালো লাগে কথা শুনতে, কিন্তু আপনারা বেশ আপনার কিছু নিরামিষ হয়ে যাবে যদি কেলেঙ্কারি আমি নিয়ে কিছু শুরু কথার করেছেন। উত্তর না দিই। জি, কথার উত্তর না, কিছু নিরামিষ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে জামাত ইসলাম দিয়ে কথা বলবো, এখন প্রথমে প্রশাসক নিয়ে কথা বলি, চিন্তা চেঞ্জ করছে, প্রশাসক নিয়ে কথা এবং বলি। বেশ কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন যেগুলো নিয়ে আপত্তি আছে বলে মন্তব্য করলেন বোধহয়। তো এই প্রশাসকের নিয়োগটা যদি বলি তাহলে আপনি ওইটার উত্তরও পেয়ে যাবেন। দেখেন, আমাদের প্রশাসক নিয়োগ দিতে হবে মানে সিটি কর্পোরেশন বা উপজেলা জেলা পরিষদের নির্বাচন, তাই না? ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকারী সরকার নির্বাচনের এই বিধানটা বন্ধ করে দিয়ে গেছে, তাহলে বিধানটা চালু করতে হবে। এই যে বিধান বন্ধ করে দিয়েছে, চালু করতে হবে, এই জন্য একটা ইন্টারিম সময় আছে। এই সময়ের মধ্যে ওই যে জনগণের কে সেবা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সিটি কর্পোরেশনগুলো আছে, এইগুলোর থেকে যদি আপনি ক্যাডার সার্ভিস থেকে কারো নিয়োগ দেন বা তাইলে কি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্টেবল কে, রেসপন্সিবল কে? আমি, সরকার, তাই তো? নিয়োগ কে হলো, কে সিটি কর্পোরেশনের প্রশাসক, এটা কিন্তু ম্যাটার না। মশাই যদি কামড়ায়, যদি সিটি কর্পোরেশন দুর্গন্ধ বের হয়, যদি সিটি কর্পোরেশনের চলাচলের সমস্ত অ্যাকাউন্টেবল কে? সরকার। রেসপন্সিবল কে? সরকার। তাহলে এই ইন্টারিম পিরিয়ডে যেহেতু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, এই দুই নির্বাচন, তাহলে আমি আমার যোগ্য লোকটিকে দেব বিশ্বস্ততার জন্য। বিশ্বস্ততা অবিশ্বস্ত, আমি রেসপন্সিবল, আমি অ্যাকাউন্টেবল। আপনি যে ইনএফিশিয়েন্ট তা কিন্তু আমি বলিনি, আমি আমার এফিশিয়েন্ট লোকটাকে দিব, যেহেতু আমি অ্যাকাউন্টেবল, আমি রেসপন্সিবল। যখন এবং বলা হচ্ছে জুন মাসে নির্বাচন কমিশনের কাছে বলা হচ্ছে আপনার নির্বাচন তারিখটা ঘোষণা করেন, এখন একটা মামলা ইউনূস সরকার যে বন্ধ করে ওটাকে লকটা খুলে দিতে হবে, তাই নির্বাচনেরটা হয়ে যাচ্ছে। সুতরাং এই ইন্টারিম পিরিয়ডে জনগণ যদি সেবা থেকে বঞ্চিত, তার জন্য আমি অ্যাকাউন্টেবল হব। আবার আরেকটা অভিযোগ, এইবার মন্ত্রী পরিষদ করলেন, ওইটা বলছি, ব্যাংকের গভর্নর যেটা বললেন, তাই না? আমরা কি বলেছি
যে এই হাসান মনসুর সাহেব অদক্ষ? বলিনি তো, বলেছি। এখন বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার সে একই বক্তব্য, আমার তো রেসপন্সিবিলিটি, আমার লায়াবিলিটি। আমি যে লোকটাকে দিলাম সেই লোকটা যদি ফেল করে তাহলে কিন্তু আপনি আমাকে সমালোচনা করবেন। সে যদি ফেল করে তখন আপনি আমাকে সমালোচনা করবেন। আমরা যে লোকটাকে দিয়েছি, যেহেতু আমি অ্যাকাউন্টেবল, এবার আসেন যে সরকারের মন্ত্রী পরিষদ 49, এটি তো বড় বলছেন, তাই না? আপনি কি দেখেছেন যে অনেক মন্ত্রী 2টা 3টা করে মন্ত্রণালয় পেয়েছে? বাংলাদেশের ইকোনমি যত বড় হয়েছে এবং পৃথিবীতে যত উইন্ডো মানে আপনার কাজ করার জায়গা যত বেড়েছে, আগে তো দেখলাম যে 3-4টা মন্ত্রণালয় একসাথে, তাই না? আমরা কিন্তু দেখেন 3-4টা মন্ত্রণালয় একসাথে একটা আমব্রেলায় যদি আনা যায়, যেমন যোগাযোগ, রেল, সড়কপথ, সড়ক, নৌ, রেল, টোটালি ট্রান্সপোর্টের ব্যাপার। আগে তো যোগাযোগ মন্ত্রণালয় ছিল। আলাদা আলাদা ছিল, আমরা কিন্তু একসাথে করে মানে একজন মন্ত্রীকে দিচ্ছি, একটা আমলা নিতে এনেছি যাতে কাজের সুবিধার্থে, তাই না? তবে আরো ছোট করতে পারলে সেটা ভালো হতো, অন্য জিনিস। আর ভালো আর একটা কথা বলি, 2008 সালে কিন্তু বাংলাদেশে ভোট হয়নি। এটা 2014, 2018, 2024 সালের থেকেও ভয়ঙ্কর রিগিং একটা ভোট। এই ভোটে আমি নিজে অংশগ্রহণ করেছিলাম ঢাকা থেকে। এরকম চৌর্যবৃত্তির ভোট মানুষ বুঝতেই পারেন। দেখেন, উনি কিন্তু একজন ভালো রাজনীতি বিশ্লেষক। ওনার ধারণা 2008 সালে একটা ভোট হয়েছে, কিন্তু 2008 সালে ভোট হয়নি ওই 14 সালের মতোই, তার থেকেও খারাপ। এটা একটা আলোচনা। এবার আসলে জামাত ইসলামী বাংলাদেশ, চুপা রুস্তম বলে একটা কথা আছে, বুঝছেন, যারা লুকায় মাস্তানি করে। আপনার 5ই আগস্টের আগে এবং পরে যে এমনভাবে আওয়ামী লীগের সরকারের সাথে ব্লেন্ডিং হয়েছিল, আপনার 28শে অক্টোবর 23 সালে আপনার মনে আছে যে আমাদের পল্টনে যে ক্র্যাকডাউনটা হলো, তারা মতিঝিল এবং তারা পিসফুল পজিশন করলো হলো মতিঝিলের ওই যে জি ওই শাপলা চত্বর, ওইখানে নটরডেম কলেজের ওইখানে, তাই না? এবং ডাকসুতে দেখলেন নির্বাচনী, আরে যখন 5ই আগস্টের পরে ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার হলো, প্রথম হল কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটি। আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমি দেখলাম যে ছাত্রলীগের যারা ছিল তারাই আবার ছাত্র শিবিরের প্রেসিডেন্সিয়ারি। কি এখানে কাহিনীটা কি, যে ওরা কেমোফ্লেজ করে আপনার ছাত্রলীগের মধ্যে ছিল, সময় বুঝে আবার বের হয়ে আছে। মোসাদ পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তচর বাহিনী। এরা আমি দেখলাম যে ইরানের যে আপনার পদার্থবিদরা আছে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে, এদেরকে প্রতি এমন আক্রমণ করে যে ইরান লাস্টে ভূগর্ভস্থ আপনার এসব ল্যাবরেটরি করেছে। দেখা যাচ্ছে যে যিনি বিখ্যাত বিজ্ঞানী ওইখানকার পদার্থবিজ্ঞানী, তার অ্যাসিস্ট্যান্ট একজন ইহুদি, ও বুঝছেই না। ইরানের নাকি ম্যাক্সিমাম অনেক মসজিদের ইমাম তিনিও নাকি ইহুদি। মোসাদ এমনভাবে ঢুকেছে, মোসাদের একটা বই আছে, কেউ যদি পড়েন প্রথমে একটা কাহিনী লেখা আছে, কিন্তু অবাক হয়ে যাবেন কিভাবে ঢোকে। তাই আমি চিন্তা করি এই মোসাদের যে থিওরি, এই থিওরি আপনার জামাত অ্যাপ্লাই করে এই যে বলছেন যে শুধু এনসিপির ভোটটা পেয়েছেন, এনসিপির তো ভোট খুবই কম। আপনি কি মনে করেন বিএনপির ভোট ছিল কত? 40%, আওয়ামী লীগের ছিল 40%, সুইং ভোট 20%, আমি এভারেজ বলছি। আর জামাতে ছিল 8 থেকে 10% ভোট, ওই বিএনপি এবং আওয়ামী লীগের থেকে কম করে। এখন এবার দেখলেন বিএনপির 50+ ভোট পাইছি আমরা, আর জামাত পাইছে 32+, যেখানে 8 থেকে 10% ভোট ছিল। আওয়ামী লীগের ভোটটা কি জামাত পায়নি? এই যে আপনারাও তো আওয়ামী লীগের ভোট পেয়েছেন কিছু, আমি তো বললাম 40 থেকে 50 হয়েছে। ওটা আবার বলতে নাই না, 40 থেকে 50 আমি তো বললাম। ওদের রেটিংটা দেখেন, 8 থেকে 10% পরে 32, তারা বেশি পেয়েছে, তাই না? সুতরাং আমি বলছি যে আপনি রাজনীতিতে ভাই ভালোই বলছেন যে যুদ্ধ এবং প্রেমে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। জামাত এটা ভালো বোঝে, যে নিজের নাম ওই যে বলছে যে জামাতে ইসলামী বাংলাদেশ জামাত, ওর নাম তো জামাই ছিল, মানে জামাতে ইসলামী বাংলাদেশ ছিল। 2008 সালে সংশোধন করেছে, নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ।
2008 সালে ওরা বলছে বাংলাদেশ জামাত ইসলাম। যাইবা ছিল এখন বাজাই হইল। হ্যাঁ, যাইবা ছিল এখন বাজাই হলো। এবং এই জামাত ইসলামে দেখেন ওরা মানে কত মূল নীতির সাথে কিভাবে ওনারা বলছে যে ওনাদের যে মনোগ্রামে একামতের দিন লেখা ছিল, দিন প্রতিষ্ঠা করবে, লেখাটা ওঠা নেই, উঠে গেল। বললো যে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, এখন বলে যে নেই। সবচেয়ে খারাপ হয়েছে যে ওদের মনোগ্রামে আল্লাহও লেখা ছিল, সেটা উঠে গেছে। একমাত্র আল্লাহর নাম পৃথিবীতে চিরস্মরণীয়, চির জাগরুক থাকবে, কিয়ামতের পরে উনি 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 থাকবে না। অজহু জালালি ওয়াল ইকরাম কোন একটা আয়াত আছে। যাই হোক, সূরা রহমানের সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, সবকিছু ধ্বংস হবে, আমিই থাকবো। সে আল্লাহর নাম ওনাকে লিখতে বললো কিনা আর মুছতে বললো কিনা, এটা খুবই অন্যায় করেছে। জি, আমরা ছোট্ট আরেকটা বিরতি নিতে চাচ্ছি, এরপরে আবার শুনবো। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বদিউর রহমান, আপনার কাছ থেকে আলোচনা শুনবো। সরকারের 2 মাস, আপনি বললেন যে সরকারের অনেকগুলো শুরুতেই বেশ কিছু ভুল নিয়ে শুরু করেছে। এই ভুলের খেসারত কি সরকারের সরকার হয়ে জনগণ কতটা সাফার করতে পারে? এখান থেকে সরকার কিভাবে ব্যাক করবার কোনো সুযোগ আছে কিনা? এটা দলীয় সরকার যখন ক্ষমতায় আসে তারা একটা ডিমার্কেশন রাখে না সব সময়, তারা সবটাকে দলীয়করণের মধ্যে চলে যেতে চায়, এতে ক্ষতি হয়। সরকার হবে দলীয় কিন্তু প্রতিষ্ঠান থাকবে নির্দলীয়। প্রতিষ্ঠানগুলোতে যদি সব দলীয়করণ করেন তাহলে হয় না, সেখানে আপনি দলের বাইরে নিরপেক্ষ ভালো লোকও তো দিতে পারেন। এখন যে সরকারে আসে সে যদি তার সুবিধার জন্য বদলায়, যেমন হাসিনা সরকার বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নরকে রাখার জন্য ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়াইলো, বয়স সীমা বাড়িয়ে দিল। কেন? এত বড় সরকার ছিল, একটা গভর্নর তারা খুঁজে পেত না। ওটা একটা হেজিয়ান এজেন্ডা ছিল, পরে আরেকজনকে নিয়ে আসবে তার জন্য এটা বয়স বাড়াইলো। আবার চিন্তা করেন 14th সংশোধনী, 14th অ্যামেন্ডমেন্ট যখন হইল এই বাজাদের আমলে, সেই সময়ে তারা একটা হীন কাজে পর্যন্ত বয়স বাড়িয়েছে। বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে 65-67, সেটা তো করলই, করে একটা ঝামেলা সৃষ্টি করলো। কিন্তু তারা প্রতিকৃতি প্রদর্শনও সংবিধানের মধ্যে নিয়ে আসলো, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রতিকৃতি কোথায় থাকবে এটাও সংবিধানের মধ্যে ঢুকালো। তো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে অনেক সময় প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী একটা কিছু ঢুকাতে চায়, সেটার অংশ হিসাবে এরকম যে যেখানে পারে। এই যে এমপি সাহেব যেটা বললেন যে আমাদের গভর্নর যদি ভুল করে দায় আমার নিতে হবে, তো আগের ভুল করলে লায়াবিলিটিস তাদের। হ্যাঁ, তো আগের গভর্নর ভুল করলে লায়াবিলিটিস আপনার না, আপনার সরকারের সময় যদি গভর্নর থাকে তাহলে সে দায় আপনার হবে না। তাহলে আপনার এই বিশ্বস্ততার জন্যই তো তারা তাদের মতো করে একজনকে নিয়োগ দিয়েছেন না, কিসের বিষয়? তাহলে আপনি সমস্ত সেক্টরি আমেরিকার মতো সোল সিস্টেম করেন। সেক্রেটারিগুলো সব ইউনুসের সরকারে ছিল না, এরা তার আগে আওয়ামী লীগ সরকারে অনেকে ছিল না, তো আপনি সবগুলো বদলান এখন বিশ্বস্ততার জন্য। আপনি কয়টা আনবেন? একটা পার্মানেন্ট স্ট্রাকচার যেটা, সেটা থাকতে হয়। কিন্তু আপনার বিএনপির যেমন জিয়াউর রহমান আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের সময়ও ছিল না, আর বঙ্গবন্ধুর আমলে তো অন্য দলের বিএনপির জন্মই হয় নাই, অন্য কোনো দল ছিল না। কিন্তু 92-তে খালেদা জিয়ার আমল থেকে প্রথম পদোন্নতি থেকে দলীয়করণ শুরু করছে এই বিএনপি, এই বাজার দলীয়করণ শুরু করছে, আমলাতন্ত্রের মধ্যে ভাগ করছে, যার পরিপ্রেক্ষিতে পরে জনতার মঞ্চ হইল, কেমন পান্ডা গার্ডেনে বসল, উত্তরা ষড়যন্ত্র হইল। এখন এরা সরকারের মধ্যে পরে দলীয়করণ কতটুক করবে সেটার উপর নির্ভর করবে সরকার নিউট্রাল থাকবে কিনা। জনগণ আসলে আস্থা আসবে সময়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।